আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় যমুনায় ঘন ঘন লোডশেডিং হয়েছে। এটি কিসের লক্ষণ? ঈদের দিন সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। সেখানে তারেক রহমান কি বলেছিলেন জেনারেল ওয়াকারকে? এছাড়াও বহুল আলোচিত মির্জা ফখরুল আলমগীরের সেই উক্তি যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, সেটা নিয়ে আজকের আলোচনা শেষ পর্যন্ত সাথে থাকবে। আসসালামু আলাইকুম এবং আদাব। ঈদের শুভেচ্ছা নেবেন। গত 3 দিন আপনাদের সাথে কথা হয়নি। ঈদ নিয়েই আসলে একটু ব্যস্ত ছিলাম। এবার সামাজিক কাজগুলো, দায়িত্বগুলো অনেক বেশি ছিল। যাই হোক, এই 3 দিনে অনেক ঘটনা ঘটেছে। বাংলাদেশে যেমন ঘটেছে, দেশের বাইরে বিশেষ করে ইরান এবং যে ইসরায়েল আমেরিকার যে সংঘাত, যে যুদ্ধ, সেখানে অনেক রকমের আপডেট রয়েছে। আপনারা নিশ্চয়ই সবগুলো জানেন। আমি প্রথমে একটু যমুনায় চলে যাচ্ছি। যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সর্বস্তর এবং রাস্তায়ও অনেক লোক হয়েছিল বলে শুনেছি। কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামের সময় যমুনায় বারবার লোডশেডিং হয়েছে এবং এটি নিয়ে কিন্তু কর্মকর্তাদের কপালে ভাঁজ পড়েছে যে এরকম রাষ্ট্রীয় অনুষ্ঠানে, সরকারি অনুষ্ঠানে যদি লোডশেডিং হয়, তাহলে সামনে যে গ্রীষ্ম আসছে, এই যে এপ্রিল মাস আসতেছে, কালবৈশাখী ঝড়, এবং আপনারা জানেন এপ্রিল মে মাসে কি ভয়াবহ গরম পড়ে। সেই অবস্থায় লোডশেডিং এর কি অবস্থা, বিশ্বব্যাপী তেলের যে অবস্থা, এটা নিয়ে কিন্তু অলরেডি কথাবার্তা শুরু হয়ে গেছে। এদিকে জেনারেল ওয়াকার খান সেনাপ্রধান, তিনি যমুনায় এসেছিলেন তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এবং তারেক রহমান তাকে দেখে বলে ঈদের সেলামি চেয়েছেন এবং বলেছেন যে পায়ে হাত দিয়ে সালাম করবো, আপনি সেলামি দেন। তো এটা আসলে ছিল একটা আন্তরিক শুভেচ্ছা বিনিময়। এটার পেছনে রাজনীতি খুঁজতে যাবার কোনো কারণ নেই। কিন্তু যেহেতু যমুনার থেকে খবরটি পেলাম, আমার মনে হয় যে এটি আপনাদের জানাই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা হলো গত বুধবার বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাংবাদিকদের সাথে কথা বলছিলেন এবং সেখানে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন সবাই রাজনীতি করবেন এক্সেপ্ট আওয়ামী লীগ। আওয়ামী লীগের রাজনীতি বন্ধ আছে এবং আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। এবং অনেক পত্রিকার, অনেক মিডিয়া শিরোনাম করেছে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না। তো এটা নিয়ে কিন্তু, এটা বলার সাথে সাথে এটা যে মুহূর্তে মিডিয়া এসেছে, এটা কিন্তু স্পার্ক করেছে ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি। বিশেষ করে এই যে আওয়ামী লীগ সম্পর্কে মির্জা ফখরুল আলমগীর যে এই কমেন্টটা করেছেন, এটা কি বিএনপির মনোভাব কিনা, এটা কি সরকারের মনোভাব কিনা, এটা জানার জন্য কিন্তু মানে অনেক রকমের মানে ইট ক্রিয়েটেড হিউজ টেনশন, টু বি ভেরি অনেস্ট। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে তাৎক্ষণিকভাবে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এটা কি সরকারের বক্তব্য কিনা। দিল্লি থেকে আধ্যক্ষের একজন ফোন করেছিলেন মিস্টার সালাউদ্দিন আহমেদকে। দিল্লির বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদের একই প্রশ্ন যে মির্জা ফখরুল আলমগীর এই কথাটি কেন বললেন। এমনকি তারেক রহমানের কাছেও ভারত থেকে ফোন এসেছে এবং তারা এই বিষয়ে একটা ক্লারিফিকেশন চেয়েছে। ভারতের ক্লারিফিকেশন চাইবার কারণটা হলো যে এটা অনেকটা ওপেন সিক্রেট যে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন গত বছরের 25শে ডিসেম্বর। তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এই সামগ্রিক প্রক্রিয়ায় ভারতের একটা ভূমিকা ছিল বলে অনেকেই মনে করেন এবং এটা অবিশ্বাস করবার কোনো কারণ নেই। কারণ ডক্টর ইউনূস যেভাবে সবকিছু গুছিয়ে এনেছিলেন, তাতে কনফার্ম জামাত ক্ষমতায় যেত। তো সেইখান থেকে পরিবেশ ভারত চেয়েছিল যে আওয়ামী লীগ সহ সব দলকে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে, কিন্তু সেটা যখন সম্ভব হচ্ছিল না, তখন ভারত কিন্তু প্ল্যান বিতে চলে গেছে এবং ভারত এই সম্ভাবনা মাথায় রেখে অনেক আগে থেকেই লন্ডনে তারেক রহমানের সাথে একটা যোগাযোগ স্থাপন করেছিল। সেটা হলো লন্ডনে ভারতীয় দূতাবাসের মাধ্যমে। তো ন্যাচারালি যে 10টি পয়েন্টে অ্যাগ্রি করে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন এবং ক্ষমতায় এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তার মধ্যে একটা শর্ত ছিল যে আওয়ামী লীগের
কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট এনশিওর করা হবে। এইটাই কিন্তু তারেক রহমান এগ্রি করেছিলেন। সো ন্যাচারালি যখন বিএনপির রাজনৈতিকভাবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি মির্জা ফখরুল আলমগীর বলেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না এবং আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে, ন্যাচারালি তারেক রহমানের প্রদত্ত অঙ্গীকারের খেলাপ এটা। তো তারেক রহমানকে যখন ভারত থেকে ফোন করা হয়েছে তখন ন্যাচারালি তারেক রহমান মির্জা ফখরুল আলমগীরকে ডেকেছিলেন। তারেক রহমান মির্জা ফখরুল আলমগীরকে ডেকে তার এই উক্তির একটি ব্যাখ্যা চান এবং তারেক রহমান যথেষ্ট উষ্ণা প্রকাশ করে বলেন যে তিনি কি বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা দিয়ে গিয়েছিল ডক্টর ইউনূসের সরকার সেটি উইথড্র করা হবে কি হবে না, তিনি তো এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি, এ ব্যাপারে দলের কোনো সিদ্ধান্ত হয়নি। তাহলে মির্জা ফখরুল আলমগীর যেচে পড়ে কেন এই কথাটি বললেন? তারেক রহমান তাকে স্মরণ করিয়ে দেন যে তার অনুপস্থিতিতে বিএনপির দুঃসময়ে মির্জা ফখরুল আলমগীর মহাসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এর জন্য তারেক রহমান তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। বাট দ্যাট ডাজেন্ট মিন যে আজকে দলের বর্তমান অবস্থায় তিনি এমন একটা কথা বলবেন যেটা দলীয় সিদ্ধান্ত নয়, যেটা তারেক রহমান নিজেও কখনো বলেননি। তাহলে এর ফলে যথেষ্ট কনফিউশন তৈরি হয় এবং বলেছেন যে এই ধরনের কথাবার্তা আর যেন না বলতে এবং এই যে তিনি বলেছেন এটা যেন মিডিয়ায় তিনি কারেক্ট করে দেন। এখন প্রশ্ন হলো যে মির্জা ফখরুল আলমগীর কেন এই কথাটা বললেন? তিনি কি এটা কি তার স্লিপ অফ টাং ছিল? তার মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং অনেকেই আমরা তাকে পছন্দ করি, তিনি অনেকের কাছে শ্রদ্ধেয় রাজনীতিবিদ, তিনি কি এটা ভুল করে বলে ফেলেছেন নাকি এটার পেছনেও একটা রাজনীতি আছে? বিএনপিতে আপনারা জানেন যে বিএনপি একটা জগা খিচুড়ি রাজনৈতিক দল। এখানে মুক্তিযুদ্ধের পক্ষের লোক আছে, এখানে জামাতের পক্ষের লোক আছে, মুক্তিযুদ্ধের বিরোধী লোক আছে, এখানে আবার তরুণ প্রজন্মের লোকজনও কিছু আছে। সো এই নানামুখী টানাপোড়েনের মধ্যে দিয়ে মির্জা ফখরুল আলমগীর একটি ধারার নেতৃত্ব দেন। তিনি যদিও বিএনপির মহাসচিব, তারপরেও বিএনপির যে বিভিন্ন ফ্যাকশন আছে তিনি সেই ফ্যাকশনটির নেতৃত্ব দেন যারা মূলত পাকিস্তানপন্থী। কারণ আপনারা জানেন যে মির্জা ফখরুল আলমগীরের বাবা, হ্যাঁ, ওনাকে সবাই ঠাকুরগাঁয়ের চখা রাজাকার বলতেন, মির্জা রুহুল আমিন সম্ভবত। তো তিনি কিন্তু পাকিস্তান আমলে বিখ্যাত রাজাকার ছিল এবং স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। তো সেই রাজনৈতিক উত্তরাধিকার মির্জা ফখরুল আলমগীর বহন করেন এবং তিনি চান না যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক এবং যেহেতু পাকিস্তানপন্থী, যেহেতু মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন তিনি এবং বিএনপির ওই ধারার অন্যতম নেতা, সেহেতু তিনি আওয়ামী লীগ ফিরে আসলে মনে করেন যে এটা বিএনপির রাজনীতির জন্য একটা থ্রেট হতে পারে। সো এই কারণেই তিনি এটা বলেছেন, এটা বলে তিনি বাজার অ্যাসেস করেছেন, কিন্তু তিনি বুঝতে পারেনি যে এইটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল রিপারকাশনটা এত তীব্র হবে এবং এটা এতটা তীব্র হয়েছে যে তারেক রহমান পর্যন্ত তাকে ডেকে উষ্মা প্রকাশ করেছেন এবং বলেছেন যে এটা সাংবাদিকদের মাধ্যমে এই কনফিউশনটা দূর করতে। এদিকে এই মুহূর্তে নিউ ইয়র্কে রয়েছেন ডক্টর খলিলুর রহমান, যিনি আপনি আগেও বলেছি জাতিসংঘের আসন্ন অধিবেশনের সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের প্রার্থী হিসেবে। তিনি আবার এই ঘটনায় কিন্তু সাথে সাথে ভারতে যোগাযোগ করেছেন এবং তিনি বলেছেন তিনি বাংলাদেশে ফেরার পথে দিল্লি হয়ে আসতে চান এবং দিল্লি পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে তিনি বৈঠক করতে চান। এই ব্যাপারটা নিয়ে যে কনফিউশন অ্যারাইজ করেছে সেটা দূর করার জন্য। কারণ এইটার ইম্প্যাক্ট কিন্তু সামাজিকভাবে বাংলাদেশের ভেতরেও পড়েছে। অনেকে একটু হতাশ হয়েছিলেন কারণ নির্বাচনের পরে অনেক আসনেই অনেক এলাকায় একটা পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। আওয়ামী লীগের লোকজন, সাধারণ মানুষ, তারা একটু মবের হাত থেকে একটু রক্ষা পাচ্ছে অধিকাংশ জায়গায়, তাদের মধ্যে একটা হাঁপ ছেড়ে বাঁচবার মতো একটা পরিবেশ লক্ষ্য হচ্ছে। ঠিক এই মুহূর্তে মির্জা ফখরুল আলমগীরের স্টেটমেন্টটা কিন্তু রাজনীতিতেও একটা কুয়াশা তৈরি করেছে এবং অনেকেই বলছেন যে ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তারেক রহমান ক্ষমতায় আসলো,
অলরেডি বিএনপি এবং তারেক রহমান সেখান থেকে পল্টি দিয়েছে, এবং তারা উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে এই যে মহাসচিব মির্জা ফখরুল বললেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তারা তুলে নেবে না, অথচ ভারতের সাথে যেসব আন্ডারস্ট্যান্ডিং এ তিনি এসেছেন শুধু আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারই না, আইসিটির এই যে অবৈধ অংশ, এই অংশটুকু সরিয়ে ফেলা, শেখ হাসিনা সাজা বাতিল করা, এরকম আরো মোট 10টা শর্তে রাজি হয়ে তারেক রহমান বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছেন এবং প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছেন। সুতরাং এই জায়গায় এখন আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যেটা করব, আমরা আসলে দেখব এই যে ঈদের পরে সংসদের অধিবেশনটা চলবে এবং সেখানে আমরা দেখব যে তারেক রহমান যে শর্তে বাংলাদেশের রাজনীতিতে ফিরেছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন সেই শর্তগুলো মেনে চলবেন নাকি পোল্টি দেবেন, এবং পোল্টি দিলে সেটি কি তারেক রহমান, বর্তমান সরকার এবং বিএনপির রাজনীতির জন্য শুভ কোনো বার্তা বয়ে আনবে কিনা। দর্শক, সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো আমরা মানব জমিন পত্রিকার একটি শিরোনাম নিয়ে। মানব জমিন পত্রিকা আজকে কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে একটা স্টোরি করেছে। সেই স্টোরির শিরোনাম, প্রেসিডেন্ট কি তার সিদ্ধান্ত থেকে সরে গেলেন। প্রেসিডেন্ট পদ নিয়ে বেশ আলোচনা, জঙ্গিদের মধ্যে আলোচনা আছে, জামাত শিবিরের মধ্যে আলোচনা আছে, এবং আওয়ামী লীগের ক্ষতিকারক অংশটার মধ্যে প্রেসিডেন্টকে নিয়ে খুব চুলকানি, খুব আলোচনা আছে। যে প্রেসিডেন্ট, আওয়ামী লীগের নির্বাচিত প্রেসিডেন্ট জিন্দাবাদ বলেন, কিংবা খালেদা জিয়ার প্রশংসা করছেন, কিংবা জিয়াউর রহমানের প্রশংসা করছেন, ওই নষ্ট ক্ষতিকর আওয়ামী লীগের অংশটা যারা এগুলো বলেন তারা আওয়ামী লীগের আসলে জামাতি উইংয়ের সদস্য। আমি দু একজন খুব বিখ্যাত মানুষকেও দেখলাম, মানে তারা বিখ্যাত না, তারা কুখ্যাত। এই যে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি এটা করতে পারতেন, ওটা করতে পারতেন, বিদেশে বসে প্রেসক্রিপশন দিতেও দেখলাম। আমি 2-1 লাইন দেখেছি, বিস্তারিত এত দেখিনি। তিনি বলবার চেষ্টা করছেন যে রাষ্ট্রপতি এটা করতে পারতেন, সেটা করতে পারতেন, কিংবা আরও 2-1 জনের দেখেছি এরকম। এই যারা এগুলো বলেন তারা আওয়ামী লীগের জন্য হার্মফুল, ক্ষতিকারক, তারা বিদেশে বসে এই ধরনের কথা বলছেন। কিন্তু আওয়ামী লীগের রাষ্ট্রপতি যদি পদে থাকেন, আগামী 6 মাস 1 বছরের মধ্যে দেশে যদি আর একটা ক্রাইসিস তৈরি হয়, ক্রান্তিকাল তৈরি হয়, তাতে বেনিফিট কে পাবে? আওয়ামী লীগ পাবে। কিন্তু ওই আওয়ামী লীগের ক্ষতিকর অংশটা জামাতের সাথে সুর মেলায়। জামাত রাষ্ট্রপতির অপসারণ চায় আপাদমস্তক। জামাত আমির এক সাক্ষাৎকারেও ভোটের আগে বলেছিলেন যে আমরা এই রাষ্ট্রপতির সাথে কাজ করতে চাই না। জামাতের মনোভাবটা এমন, রাষ্ট্রপতির সঙ্গে তারা গত 1.5টা বছর ইউনূসের পুরো আমলটা জুড়ে কাজ করতে চাননি, রাষ্ট্রপতির অপসারণ করতে চেয়েছে। এর মূল নেতৃত্বে জামাত। এই যে ইনকিলাব মঞ্চ, এটা সেটা, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী বঙ্গভবনের সামনে বসে পড়া, এগুলো কারা? এগুলো আসলে জামাত। নেপথ্য থেকে জামাত এবং ইউনূসের উপদেষ্টাদের ইন্ধনে এই কাজগুলো ঘটেছিল। যার দরুন রাষ্ট্রপতি গত ইউনূসের সময়ে একটা অবরুদ্ধ জীবন কাটিয়েছেন, শ্বাসরুদ্ধকর জীবন কাটিয়েছেন, প্রতিনিয়ত টান টান উত্তেজনাপূর্ণ জীবন কাটিয়েছেন। তিনি কতটা ক্রান্তিকাল পার করেছেন, তার পরিবারের সদস্যদের সবসময় একটা আতঙ্ক কাজ করতো, একটা আতঙ্ক ফিরত যে বঙ্গভবনও কি সেই গণভবনের পরিণতি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্ততপক্ষে জীবিত আছেন, জীবিত থেকে তার সম্পদ, তার সংসার, তার যা কিছু ছিল সব ছেড়ে এক কাপড়ে বেরিয়ে যেতে হয়েছে, কিন্তু জীবনটা বেঁচে ছিল। কিন্তু রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির পরিবারের মধ্যে একটা আতঙ্ক ছিল, আমাদের জীবনটাকে বাঁচবে। এমন আতঙ্কের মধ্য দিয়ে তার প্রত্যেকটা দিন গেছে। সেই আতঙ্কিত মানুষটা তারপরেও বাংলাদেশকে আগলে রেখেছিলেন। তিনি কোনো কারণে অপসারিত হতেন বা কোনো কারণে একটা অঘটন ঘটতো, কিংবা তাকে বিদেশে যাবার প্রলোভনে তিনি বিদেশে চলে যেতেন, তাহলে বাংলাদেশের কি হতো? আমি বারবার এই কথাটা রিপিট হয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশে যে সরকার ব্যবস্থা দেখছেন, শাসন ব্যবস্থা দেখছেন, এগুলো কিছু দেখতেন না।
একটা ভিন্ন কিছু দেখতেন, একটা দখলদার বাহিনী অনির্দিষ্টকালের জন্য ইউনূস বাহিনী, ইউনূসের নেতৃত্বে বলুন কিংবা জামাত আমিরের নেতৃত্বে বলুন, একটা দখলদার বাহিনী অনির্দিষ্টকালের জন্য বসে যেত ক্ষমতার মসনদে, সারা পৃথিবী থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেত। যারা এগুলো চাইছেন রাষ্ট্রপতির অপসারণ, তারা আসলে এগুলোই চান, যার দরুন এসব কথা বলেন। এখন আমরা মানব জমিনের প্রতিবেদনের দিকে একটু নজর দিতে চাই, যে মনে হচ্ছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তার সিদ্ধান্ত বাতিল করেছেন। তিনি নিজেই জানিয়েছিলেন নির্বাচনের পর স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাবেন। সেই সময় একটা বিশেষ প্রেক্ষাপট ছিল, বিশেষ করে শ্বাসরুদ্ধকর অবস্থা। ইউনূসের এই পদটা, রাষ্ট্রপতি একটা ব্যক্তি নন, একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটাকে প্রতিনিয়ত অবমাননা। মহামান্য রাষ্ট্রপতির হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এই রক্তক্ষরণ থেকেই তিনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে নির্বাচনের পর তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন। কিন্তু সেই পরিস্থিতিতে ঢাল হয়ে, রাষ্ট্রপতির ঢাল, এই যে যখন রক্তক্ষরণ হচ্ছিল, রাষ্ট্রপতির ঢাল হয়েছিল সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী এবং রাজনৈতিক দল বিএনপি, যার দরুন তিনি বিএনপির উপর, এই যে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এটাও ওই জামাতি আওয়ামী লীগের পছন্দ নয়। সশস্ত্র বাহিনীর উপর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এটাও জামাতি আওয়ামী লীগারদের পছন্দ নয়। জামাতি আওয়ামী লীগেররা আসলে আওয়ামী লীগের তো ভালো চায় না। এমনকি এখনো পর্যন্ত ষড়যন্ত্র আছে যে আওয়ামী লীগ কোনোভাবে উঠে দাঁড়াক, যেন দাঁড়াতে না পারে। পেছন থেকে টেনে ধরার নানা রকম ষড়যন্ত্র এখনো পর্যন্ত বিদ্যমান। আওয়ামী লীগ তো প্রাসঙ্গিক, আওয়ামী লীগকে তো বাংলাদেশ চায়, বাংলাদেশের মাটি এখনো আওয়ামী লীগ করে। এই যে দীর্ঘ 1.5 বছরের বেশি সময় হয়ে গেছে, আওয়ামী লীগের কোনো হ্যাতচ্যাত কেন নেই? ওই জামাতি অংশ এখনো পর্যন্ত, আর আসলে সেইভাবে তো সুসংগঠিত কোনো কর্মকাণ্ড নেই। যতটুকু কর্মকাণ্ড আছে অনলাইনে বলুন, আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া বলুন, যেটা বলুন সেটা বলুন, যতটুকু আছে এটা এখনো পর্যন্ত জামাতিদের প্রভাবান্বিত। যার কারণে এই যে স্টাইলে কাজ চলছে, এই স্টাইলে কাজ করে আওয়ামী লীগের ফেরাটা কঠিন ব্যাপার। তবে আমরা আশার জায়গায় আছি, আওয়ামী লীগ অবশ্যই ফিরবে। এখন হয়তো খানিকটা টাইম পাস, সেই টাইম পাস থেকে অবশ্যই কার্যক্রমে ফিরবে। সেই কাজও চলছে, সেটা নানাভাবে চলছে। এত বিস্তারিত না বললেও বলি যে সেই কার্যক্রম আছে, সেই কার্যক্রমের পথে আছে। আওয়ামী লীগ ফিরবেই। আমরা রাষ্ট্রপতি নিয়ে কথা বলছিলাম। রাষ্ট্রপতি যখন পদত্যাগ করার কথা বলেছিলেন, তখন নির্বাচন নিয়ে দেশে টান টান উত্তেজনা, কে জেতে কে হারে এ নিয়ে নানা হিসাব নিকেশ। চারিদিকে একই আওয়াজ, জামায়াতে ইসলামী অনেকটা নাটকীয়ভাবে ক্ষমতার মসনদে চলে যেতে পারে। দেশের আনাচে কানাচে এই ধারণায় প্রবল হয়ে উঠেছিল। বঙ্গভবনের 4 দেয়ালে বন্দী প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের কানেও এই খবরটি পৌঁছেছিল। ধারণা করা যায় ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। 11 ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান। খবরটি তখন নানা কৌতূহলের জন্ম দিয়েছিল। নির্বাচনে বিএনপির জয়ে সবকিছু ওলটপালট হয়ে যায়। বিএনপি নেতারা বলছেন এই ফলাফল ছিল প্রত্যাশিত। তারা এটাও বলছেন দলীয় কোন্দল আর মনোনয়ন বাণিজ্য না হলে আরও অন্তত 30টি আসনে জয় তাদের সুনিশ্চিত ছিল। বিশেষ করে যশোরের ফলাফল সেই ইঙ্গিত দেয়। তাহলে চিন্তা করুন যে জামাতের আসন, এই যে এতগুলো আসন যে দেখানো হচ্ছে, এই আসন আসলে জামাতের নয়, এগুলো বিএনপির আসন। আবার আওয়ামী লীগ নির্বাচনে এলে এই আসনগুলো আওয়ামী লীগ পাবে। জামাতের 10টার বেশি সিট কোনোভাবে বাংলাদেশে নাই। আমরা নির্বাচনের আগেও আশঙ্কা করেছিলাম যে জামাত বোধহয় কি না কি করে দেবে, কিন্তু এই নির্বাচনটা প্রমাণ করে দিয়েছে যে জামাত, মৌলবাদী জামাত, সাম্প্রদায়িক জামাত, স্বাধীনতা বিরোধী জামাতের অবস্থান বাংলাদেশে কোথায়। তাদের আতুর ঘর পাকিস্তানেও জামাতের কিন্তু কোনো অবস্থান নেই, সেখানে বাংলাদেশে হয় কি করে? এটি তো বারবার অবাক লাগে। এই অবাক ঘটনাটি এবার নির্বাচনের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়েছে যে জামাতের আসলে কোনো সিট নেই, আসন নেই। যাই হোক, নির্বাচনের ফলাফল দেখে প্রেসিডেন্ট কি তার সিদ্ধান্ত থেকে সরে গেলেন? যদিও তিনি এই মুহূর্তে স্বস্তিকর অবস্থায় আছেন। তিনি মুক্ত, সাংবিধানিক পদের ধারাবাহিকতা রক্ষা করছেন, সংসদে বক্তৃতা করছেন, বঙ্গভবনে নানা আয়োজন চলছে। এই যে ঈদের আয়োজন, গতকালকে ঈদের একটা ব্যাপক আয়োজন হয়েছে। আওয়ামী লীগ আমলে যেভাবে প্রেসিডেন্ট
আয়োজন করতেন, ঠিক সেইভাবেই গতকালকের ঈদের আয়োজনটাও ছিল। তার প্রেস সেকশনও বহাল করা হয়েছে। অন্তর্বর্তী প্রশাসন তাকে অনেকটা ঘরবন্দি করেছিল। অন্তত 3বার মব সন্ত্রাসের শিকার হয়েছিলেন তিনি। তাকে সরিয়ে দেওয়ার জন্য দেশি বিদেশি নানা তৎপরতা চলছিল। তখনকার আইন উপদেষ্টা নেপথ্যে অনেক ভূমিকা রেখেছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সবুজ সংকেত পেয়ে উপদেষ্টারা প্রেসিডেন্টের অপসারণের নানা খেলায় লিপ্ত ছিলেন। যদিও বিএনপি তখন ছিল ভিন্ন স্রোতে। তারা বরাবরই শাহাবুদ্দিন নয়, সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছিল। তারা বলেছিল প্রেসিডেন্টের অপসারণে তাদের কোনো মত নেই। এই কারণে প্রেসিডেন্টকে অপসারণে সব নকশা ভণ্ডুল হয়ে যায়। বিপ্লবী সরকারের চেষ্টাও ছিল, এবং এই চেষ্টাটা এখনো জামাত জঙ্গি গোষ্ঠীর মধ্যে তীব্রভাবে আছে। ভেতরে ভেতরে তারা দাবার গুটি চালছে, দাবার গুটি সাজাচ্ছে, কিন্তু নতুন করে স্বপ্ন দেখছে। এই জন্য দেশের আপামর জনসাধারণ থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে পর্যন্ত সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, জামাত যাতে কোনোভাবে সফল না হয়। পর্দার আড়ালের এক রহস্য পুরুষের ইন্ধনে বার কয়েক মব সন্ত্রাস চালানো হয়। সেই পুরুষ এখনো ধরাছোঁয়ার বাইরে। নির্বাচনে প্রশাসনিক কুয়ের চেষ্টা সফল না হলেও কোনো কোনো অঞ্চলে তা বেশিরভাগ ক্ষেত্রেই কার্যকর ছিল, এমনটি বলা হচ্ছে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন নির্বাচনের ফলাফল দেখে যার পর নেই খুশি হয়েছেন। ফলাফলটা যদি ভিন্ন হতো তবে তাকে অপমানিত হয়ে বিদায় নিতে হতো, যেটা তিনি রয়টার্সকে বলতে কসুর করেননি। নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির আপাতত কোনো তাগিদই দেখা যাচ্ছে না। তারা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার কথা বলছেন। যে কারণে কে প্রেসিডেন্ট হচ্ছেন বা কাকে বানানো হচ্ছে তা নিয়ে কোনো জল্পনা কল্পনা নেই। আওয়াজ নেই পার্টির ভেতরে এবং বাইরে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে ভিন্ন পরিস্থিতি তৈরি হয়। এটা নতুন করে বলার কিছু নেই। যাই হোক, আপাতত এটি অন্ততপক্ষে পরিষ্কার যে প্রেসিডেন্ট থাকছেন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায়। প্রেসিডেন্টের মেয়াদ 2028 সালের 23শে এপ্রিল পর্যন্ত। প্রেসিডেন্ট তো থাকারই কথা, এটি তো স্বাভাবিক, এটি তো রেওয়াজ। বাংলাদেশের কোনো প্রেসিডেন্টকে কি ফোর্স করে অপসারণ করা হয়েছে? অভিশংসনের ইতিহাস আছে? বাংলাদেশের কোনো প্রেসিডেন্টকে অভিশংসন করা হয়নি। রিজাইন দেওয়ার ব্যাপার আছে, যেমন বিএনপির নিজের প্রেসিডেন্ট নিজেই বদরুদ্দোজা চৌধুরী রিজাইন দিতে বাধ্য হয়েছিলেন, তেমনটা আছে। কিন্তু তেমন পরিস্থিতি তো হয়নি। দলীয় প্রেসিডেন্ট, এক দলের প্রেসিডেন্ট আরেক সরকারের আমলেও মেয়াদ পূরণ করেছেন। এর আগে আমি একাধিক উদাহরণ দিয়েছি। কাজেই বর্তমান প্রেসিডেন্টও মেয়াদ পূরণ করুন কিংবা তার সিদ্ধান্তে তিনি পরিবর্তন আনুন, সেটি স্বাভাবিক। কারণ বিএনপি থেকে তার প্রতি যদি কোনো চাপ না থাকে, চাপ যদি না দেওয়া হয়, আর প্রেসিডেন্ট কেন চলে যাবেন নিজে থেকে? প্রেসিডেন্ট যে এই যে 1.5 বছর বাংলাদেশকে আগলে রেখেছিলেন, দুঃসময়ে থাকবেন, সুসময়ে থাকবেন না, এখন তো সুসময়। বিএনপি বঙ্গভবনকে অনেকটা সুসময়ে পরিণত করেছে, স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়েছে বিএনপি। তো এই প্রেসিডেন্টকে বলেও নি যে আপনি রিজাইন দেন। এখনো পর্যন্ত বিএনপির তরফ থেকে ধরনের কিছু বলা হয়নি। প্রেসিডেন্ট কেন রিজাইন দেবেন?